আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাতে কানাডা ছুটছেন ডাক্তার মুরাদ, যেখানে ইচ্ছা যেতে পারেন। কাল পরশু দলে ও সংসদে ভাগ্য নির্ধারণ, জানিয়েছেন স্বরাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রী। ঘুরে বেড়ায় দুর্বৃত্তরা, চিকিৎসার্থে বিদেশ যেতে বাধা দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীকে, ক্ষোভ বিএনপির। মানবতার নামে প্রহসনের অভিযোগ। বিএনপির এমপি হারুনের 5 বছরের সাজা বহাল, প্রধানমন্ত্রীকে কটূক্তির জন্য বিচার হবে আলালেরও, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সবার আগে দুদকের দুর্নীতিবাজদের ধরতে বললেন রাষ্ট্রপতি। তদন্তে দীর্ঘসূত্রিতাকে দুষলেন চেয়ারম্যান। উচ্চশিক্ষিতদের অর্থমোহে হতাশ প্রধান বিচারপতি। বেগম রোকেয়ার অনেক স্বপ্নে বাস্তবায়ন করেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠার আশ্বাস। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্যের দায়ে প্রতিমন্ত্রীর পদ খোয়ানো মুরাদ হাসান বিদেশে যাওয়ার উদ্দেশ্যে এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছুক্ষণের মধ্যেই কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরে জানিয়েছেন, মুরাদের বিদেশে যেতে কোনো বাধা নেই, যেখানে ইচ্ছা যেতে পারেন তিনি। নারীদের বিষয়ে অরুচিকর মন্তব্য ও নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁসের পরে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো মুরাদ হাসানের বিদেশ যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে। এয়ারলাইন্স সূত্র বলছে, বৃহস্পতিবার রাতে কানাডা যাওয়ার জন্য বুধবার টিকিটও কেটেছেন তিনি। তবে মুরাদের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি বিদেশে যাবেন নাকি স্বদেশে থাকবেন সেটা তার ব্যাপার। উনি বিদেশে যাবেন না স্বদেশে থাকবেন এটা ওনার এন্টায়ার ব্যাপার, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। এদিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, মুরাদ হাসানের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ ও সংসদ সদস্য পদের ভাগ্য নির্ধারণ হবে 2-1 দিনের মধ্যেই। সুনামগঞ্জে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী যা করতে পারতেন তিনি সেটা করেছেন, সঙ্গে সঙ্গে করেছেন, একটা মিনিট অপেক্ষা করেন নাই। ক্যাবিনেট থেকে বাদ দিচ্ছেন, দল থেকে আমাদের দল বাদ দেওয়ানো এটা প্রস্তাব এসছে। তাকে আমাদের দলেরও কিছু আইন কানুন আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জামালপুর জেলা আওয়ামী লীগ এটা রিকমেন্ড করেছে, কেন্দ্রীয় কমিটি রিকমেন্ড করেছে। এটা তো কাল পরশু সেন্ট্রাল কমিটি বসলে, প্রেসিডিয়াম বসলে এটা চূড়ান্ত হয়ে যাবে। প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট ছিল সেটি পদত্যাগের দিন মঙ্গলবারই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুধবার তার নাম তথ্য মন্ত্রণালয়ের নামফলক ও মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইট থেকে বাদ দেওয়া হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বেগম জিয়ার চিকিৎসায় অনেক মানবতা দেখিয়েছেন বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতাদের অভিযোগ, দুর্বৃত্তরা ঘুরে বেড়ালেও সাবেক একজন প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বিদেশে যেতে অনুমতি পাচ্ছেন না। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করা হয়। অনুষ্ঠান থেকে অবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও বিদেশে যেতে অনুমতি দেওয়ার দাবি জানানো হয়। কিসের আইনের দোষাই দেয়? তিনি তো সাজাপ্রাপ্ত নন। চূড়ান্ত সর্বোচ্চ আদালত যখন তার কেসটা ফাইনাল করবে, চূড়ান্ত নিষ্পত্তি করবে, তখন যদি সাজা হয় তখন বলা যাবে তিনি সাজাপ্রাপ্ত। তিনি তো সাজাপ্রাপ্ত নন, তার বিচারটি তো এখনো তার কেসটি তো এখনো বিচারাধীন রয়েছে। দুর্বৃত্তরা সবাই ঘুরে বেড়াচ্ছে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুসজ্জায় শুয়ে কাতরাচ্ছেন। এই কি বাংলাদেশের নিয়তি? বিএনপি মহাসচিবের অভিযোগ, বেগম খালেদা জিয়া চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আহ্বান জানান তিনি। বেগম জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে সরকারি দলের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আগেই বলেছি তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তার চিকিৎসা দরকার, সেই চিকিৎসা এই দেশে সম্ভব হচ্ছে না। আমরা বলেছি যে ডাক্তার সাহেবরা যারা চিকিৎসা করছেন তারা বলেছেন যে টেকনোলজি তার চিকিৎসা করা দরকার, সেই টেকনোলজি এখানে নেই। সুতরাং তাকে অবিলম্বে, কাল বিলম্ব না করে তাকে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো দরকার। কিন্তু সত্য আমাদের যে দেশের জোর করে ক্ষমতা দখল করে থাকতো, যে তিনি দেশ চালাচ্ছেন, তিনি বলছেন অনেক মানবতা দেখিয়েছে, আর কত মানবতা দেখাবে। এইটা কোনো
একটা সভ্য দেশের নেতার কাছ থেকে আশা করা যায় না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে অসত্য বক্তব্য দিচ্ছে সরকার। তার প্রতি এই অবিচার জনগণ মেনে নিবে না। জনগণ প্রস্তুত হচ্ছে রাস্তায় রাস্তায় আপনার দুর্বৃত্তদেরকে ব্যারিকেড করে আপনার ময়ূরের সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়ার জন্য এখন সর্বত্র সকল প্রস্তুত। অন্যদিকে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের আপত্তিকর কন্টেন্টের মধ্যে বেশ কিছু এর মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবি সদস্যদের সাথে মতবিনিময় সভায় একথা জানান বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। বিটিআরসি চেয়ারম্যান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট সরানোর মতো প্রযুক্তি তাদের নেই। তিনি জানান, ফেসবুকের সাথে তাদের যোগাযোগ বেড়েছে। প্রতি 3 মাসে ফেসবুকের সাথে একটি করে বৈঠক হচ্ছে। ফেসবুকে 268টি আপত্তিকর লিঙ্ক সরিয়ে নিতে বলেছিল বিটিআরসি। এর মধ্যে 95টি ইতিমধ্যে সরানো হয়েছে। বাকি 174টির ব্যাপারে তদন্ত করছে ফেসবুক। এখন থেকে ফোনে কথা বলার সময় কল ড্রপ হলে গ্রাহকরা যেন টাকা ফেরত পায় সেই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। প্রতিমন্ত্রী মুরাদ সাহেবের যে কন্টেন্টের কথা আমাদের বললেন, সমীরবাবু বললেন, এইটাও কিন্তু সাথে সাথেই তারা কিন্তু আমরা 17টা কন্টেন্ট কিন্তু তারা ডিলিট করেছে এবং আমরা বলার আগেও তারা নিজের থেকেই কিছুটা করেছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই এটা যায় না সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু বিষয়, সেটা দেখে তারা কিন্তু নিজেরাও কিছু করেছে। এখন আদালত যে অবজারভেশনটা দিয়েছে যে সার্ভিলেন্স টিম করার জন্য, সার্ভিলেন্স টিম বিটিআরসির আছে, কিন্তু শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া ব্যক্তিক পর্যায়েরগুলো একেবারে 1 by 1 করে দেখার বিষয়, it is not possible on the part of a particular human being. দুর্নীতির অভিযোগে নিম্ন আদালতের দেয়া 5 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি সদস্য হারুনুর রশিদের আপিল খারিজ করেছে হাইকোর্ট। এর ফলে নিম্ন আদালতের সাজা বহাল রইল। তবে এরই মধ্যে 16 মাস জেল খাটায় তাকে কারাগারে যেতে হবে না। বিএনপির এই নেতার সংসদ সদস্য পদ থাকবে কিনা এ নিয়ে দ্বিমত জানিয়েছে দুদক এবং হারুনের আইনজীবী। সংসদ সদস্যের কোটায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করার অভিযোগে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদকে 5 বছর, এনটিভির তৎকালীন এমডি এনায়েতুর রহমান বাপ্পিকে 2 বছর এবং গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেককে 3 বছরের দণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত। এই সাজার বিরুদ্ধে 3 জনই হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ বৃহস্পতিবার তাদের আবেদন খারিজ করে আদেশ দেন। এমপি হারুন সহ অন্য 2 জনের আপিল খারিজ হয়ে গেছে। নিচের বিচারিক আদালতের সাজা বহাল, কিন্তু ওনাদের সেন্টেন্স যেটা দণ্ড, সেটা ওরা যতদিন খাটছে সেটাকে সাজা হিসাবে গণ্য হবে। মোদ্দা কথা হলো আপিল খারিজ হয়ে সাজাটা বহাল থাকলো, এটাই হলো রেজাল্ট। ওনাকে আর জেলে যেতে হবে না। তাকে দোষী সাব্যস্ত করে রেখে 16 মাস বহাল রেখেছে, তো সাজা কমিয়ে দেওয়া হয়েছে। এতে আমরা বিক্ষুব্ধ। উনি আমাদের নিঃশ্বাসখান দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্ট আপিল করবেন। হাইকোর্টের এই আদেশের ফলে হারুনের সংসদ সদস্য পদ থাকবে না বলে মনে করেন দুদকের আইনজীবী। আর্টিকেল 66(2)D অফ দি কনস্টিটিউশন বলা আছে, যদি নৈতিক খলনের দায়, মরাল টার্পিটিউড, কেউ যদি 2 বছর তার চেয়ে বেশি সাজাপ্রাপ্ত হয়, তাহলে তার সংসদ সদস্য পদ অটোমেটিক খারিজ হয়ে যাবে। আপিলের রায় শুনে যেটা বোঝা, ওনার সংসদ সদস্য পদ আর থাকবে না, কারণ এটা হিট বাই আর্টিকেল 66(2)D। তবে হারুনের আইনজীবী মনে করেন সংসদ সদস্য পদে থাকতে বা এ পদে নির্বাচন করতে কোনো বাধা নেই। যেহেতু 16 মাস সাজা বহাল রয়েছে, তার সংসদ থাকতে বা সংসদ নির্বাচন করতে কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই, সাংবিধানিক কোনো বাধা নাই। এমপি হারুন রশিদ কোনো বাড়ি বিক্রিও করেন নাই বিআরটিতে, এখন ওই গাড়ি রেজিস্ট্রেশন হারুন রশিদ নামে। বিক্রি কোথায় হলো? এটা হলো 111-এর কনকক্টেড কেস। এমনকি যদি কেউ বিক্রিও করে, সেই ক্ষেত্রে 409-এ তাকে সাজা দেওয়ার মতো কোনো আইনগত ভিত্তি নাই।
সেখানে আছে কাস্টমস অ্যাক্টের সেকশন 180 অনুসারে তার কাছে ডিমান্ড করবে, আর ডিমান্ডে যদি সে টাকা সরকারকে না দেয়, ইন দ্যাট কেস 202 অফ কাস্টমস অ্যাক্ট, এই টাকাটা সরকার সার্টিফিকেট কেস করে শুধু আদায় করতে পারবে, কিন্তু এছাড়া অন্য কোনো আইনগত ভিত্তি নাই। ব্রিটেন থেকে একটি হ্যামার গাড়ি শুল্কমুক্ত কোটায় এনে তা বিক্রি করে দেওয়ার অভিযোগে 2007 সালের 7 মার্চ সংসদ সদস্য হারুন সহ 3 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি শিষ্টাচার বর্জিত দল, তাই অশালীন বক্তব্যকে নির্লজ্জভাবে সমর্থন দিয়েছেন দলের মহাসচিব। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে তিনি সাংবাদিকদের জানান, কুরুচিপূর্ণ বক্তব্যের দায়ে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে হওয়া মামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব প্রমাণ করেছেন তারা অশ্লীল রাজনীতির পৃষ্ঠপোষক। বিএনপি নেতা আলালের বিরুদ্ধে অশালীন বক্তব্য, অশালীন এবং অশোভন বক্তব্য দেওয়ার কারণে যে মামলা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করার দাবি জানানোর মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রমাণ করেছেন যে তারা অশালীন অশোভন কথাবার্তা তাদের নেতাদের এটিকে প্রশ্রয় দেন। এটি প্রমাণিত হয় যে তাদের দলের নেতারা অশোভন অশালীন কথা যেগুলো বলছেন, এগুলো তাদের ইন্ধনেই বলছে, সেগুলোকে তারা প্রশ্রয় দেয়। না হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেই দাবি করতে পারতেন না। এদিকে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শৃঙ্খলা বহির্ভূত কাজের কারণে মুরাদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার, কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করলেও ব্যবস্থা না নিয়ে বিএনপির সিনিয়র নেতারা তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি নেতা তার অশালীন বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে আওয়ামী লীগ ধরে নেবে এটা বিএনপির দলীয় বক্তব্য, আর এমন বক্তব্য রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে সকালে লক্ষ্মীপুর স্টেডিয়াম এলাকায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আইন অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, যা অতীতে কেউ পাননি। আসলে তাদের বিএনপির মূল লক্ষ্য হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নয়, তার এই শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি করা। বেগম খালেদা জিয়ার দণ্ডপ্রাপ্ত যেহেতু গাইডি, সেই কারণে দণ্ডপ্রাপ্ত গাইডি দণ্ড স্থগিত করে বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই। আমাদের দেশের আইন কেন কিন্তু কোন আইন পালন করা যায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ জানিয়েছেন, অন্যের দুর্নীতি খোঁজার আগে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুর্নীতিবাজদের শাস্তির উদাহরণ তৈরি করতে পারলেই দুদকের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। আর দুদক চেয়ারম্যান বলেছেন, অনুসন্ধান ও তদন্তে দীর্ঘসূত্রিতার কারণে দুর্নীতি কমছে না। দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করে দুর্নীতি দমন কমিশন। এতে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, দুর্নীতিবাজদের অনেক ক্ষেত্রে তোষণ করা হচ্ছে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের অনুসন্ধান তদন্তে দীর্ঘসূত্রিতা, ওইটা কিভাবে কমিয়ে আনা যায় আমাদের প্রধান পরিকল্পনা, এবং আমরা এইভাবে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ করছি বা করব। আমরা যাতে করে জনগণের যে প্রত্যাশা দুর্নীতির বিষয়ে ওটা কাছাকাছি যাওয়ার জন্য। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ধারণ করা বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, দুর্নীতি দমনে দুদক যেসব কর্মসূচি নিচ্ছে সেগুলো সততার সাথে পালন করতে হবে। নিজেদের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে দুদককে। নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে। যারা রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ও ক্ষমতার অপব্যয় করবে তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। দুর্নীতি করলে শাস্তি পেতে হবে এবং দুর্নীতি করে কেউ পার পাবে না, জনমনে এমন ধারণা জন্মাতে পারলেই দুদকের উপর জনগণের আস্থা পাবে। দুর্নীতি বন্ধ না হওয়ার কারণ হিসেবে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আমার সবচেয়ে কষ্ট হয় যখন দেখি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে কিছু কিছু কর্মকর্তা দুর্নীতিতে নিমজ্জিত হয়। দেশে বিদ্বান ব্যক্তিগণ লোভী হলে ঐশ্বর্যের পেছনে ছুটলে
অসাধু হলে দুর্নীতিকে প্রতিরোধ করা কোনোদিন সম্ভব হবে না। বক্তারা বলেন, শুধু আইন নিয়ে দুর্নীতি বন্ধ সম্ভব না, এর বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তুলতে হবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন করলেই হবে না, মানসিকতারও পরিবর্তন আনতে হবে। বেগম রোকেয়া নারী উন্নয়নে যে স্বপ্ন দেখিয়েছিলেন তা আজ অনেক ক্ষেত্রে বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হলে নারীদের অবশ্যই জাগ্রত করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নারী উন্নয়ন সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2021 সালে রোকেয়া পদকজয়ী 5 বিশিষ্ট নারীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নারীদের প্রতি সহিংসতা বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন। যে জিনিসটা সবথেকে এখন আমাদের জন্য পীড়াদায়ক সেটা হচ্ছে মেয়েদের উপরে সহিংসতা। আমরা যদিও আইন করে দিয়েছি, যেমন আমরা ধর্ষণের বিরুদ্ধে আইন করেছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে আইন করেছি, আমরা পারিবারিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইন করে দিয়েছি। তো শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাটাও বদলাতে হবে, চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে এবং বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই বিশ্বাসটা করতে হবে যে নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা, নারীরা সহযোগী, সহযাত্রায় চলতে হবে, সমান অধিকার দিতে হবে। এটা হলো নারী উন্নয়নে সরকারের নেয়া নীতি ও নানা উদ্যোগ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। সেই ধারাবাহিকতায় আজ নারীরা পুরুষদের তুলনায় কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই বলেও জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি একটাই কারণে, যে আজকে শিক্ষায়, দীক্ষায়, কর্মস্থানে সব জায়গায় নারী পুরুষ সমানভাবে কাজ করতে পারছে। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা ভবিষ্যতে বাংলাদেশেরও পথ চলার ব্যবস্থা নিয়েছি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন একটি জাতি হিসেবে আমরা বাংলাদেশকে গড়তে চাই। আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবেই আমরা গড়ে তুলতে পারবো। সব ধরনের বাধা পেরিয়ে স্বনির্ভর হয়ে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। জাতির পিতা রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শ্রদ্ধা জানাই। খেলাধুলার চর্চাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রতিটি জেলায় একটি স্পোর্টস কমপ্লেক্স ও প্রতিটি বিভাগে বিকেএসপি গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এছাড়া উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। খেলাধুলার চর্চাকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উঠে আসে শেখ হাসিনার বক্তব্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, অনূর্ধ্ব 17 বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা, অনূর্ধ্ব 17 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 বালকের ফাইনালে রাজশাহী বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট বিভাগ। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 এর ফাইনালে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ। শুভেচ্ছা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের তরুণ সমাজকে আমরা গড়ে তুলতে চাই উপযুক্ত নাগরিক হিসেবে। আর সেই ক্ষেত্রে খেলাধুলা, সংস্কৃতি চর্চা বা বিজ্ঞান শিক্ষা, তথ্য প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার থেকে শুরু করে ডিজিটাল ডিভাইস সম্পর্কে শিক্ষা, সর্বক্ষেত্রে যেন আমাদের ছেলেমেয়েরা গড়ে ওঠে সেদিকেই আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। খেলাধুলার চর্চাটা যাতে আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত ভালোভাবে হয় সেজন্য ইতিমধ্যেই প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম অর্থাৎ একটা খেলার মাঠ উন্নত মানের সেটা আমরা করে দিচ্ছি। এই কারণে যে সেখানে 12 মাসই সবাই খেলাধুলা করতে পারবে, খেলাধুলা প্র্যাকটিস করতে পারবে, যেটা খুব প্রয়োজন। সেটা ফুটবল, ক্রিকেট বা অন্য। তথ্য প্রযুক্তির কল্যাণে অনেক নাগরিক সুবিধা এখন আক্ষরিক অর্থে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। ফোনে কল করলেই মিলছে স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা সহ জরুরি সব সেবা। অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা নেয় অভ্যস্ত হয়েছে শিক্ষার্থীরা। দিন বদলের গল্প নিয়ে শিহাব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের 6ষ্ঠ পর্বে দেখুন বিস্তারিত। হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বাতায়ন থেকে ডক্টর বলছি, বলুন কিভাবে সাহায্য করতে পারি।
দেশের প্রতিটি মানুষকে জরুরি স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালনায় চালু করা হয় স্বাস্থ্য বাতায়ন। প্রথম কথাই হচ্ছে আগে খাওয়া দাওয়াটা ঠিক করে করতে হবে। বর্তমানে 16263 নম্বরে ফোন দিয়ে বিনা পয়সায় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ সেবা নিচ্ছেন দৈনিক 5000-এরও বেশি মানুষ। হাসপাতালের তথ্য ও অ্যাম্বুলেন্স সহ 5টি সেবা এই নম্বরে মিলছে 24 ঘন্টা। ডিজিটাল হেলথ স্ট্র্যাটেজি WHO ডিক্লেয়ার করেছে 2016 সালে, কিন্তু বাংলাদেশ শুরু করেছে 2015 সালে। হাতে যার ফোন সেই কিন্তু স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত থাকতে পারছে, এবং চিকিৎসকরা যারা কাজ করে সবাই মেডিকেল কলেজ কোয়ালিফাইড MBBS ডক্টর, এবং অনেকেই কেউ পার্ট 1 করেছে, কেউ পার্ট 2-তে আছে। এক ঝাঁক তরুণ চিকিৎসক প্রতি মুহূর্তে রোগীদের সমস্যা শুনছেন, দিচ্ছেন সমাধান। এক জায়গায় বসে দেশের বিভিন্ন প্রান্তে সেবা পৌঁছে দেয়া চিকিৎসকদের কাছেও এক অভিনব অভিজ্ঞতা। অ্যাম্বুলেন্সের সেবা দেওয়া হয় এখান থেকে। বিভিন্ন ধরনের কোনো যদি দুর্ঘটনা ঘটে তখন আমাদেরকে যদি কেউ ফোন করে আমরা চেষ্টা করি তাদেরকে সাহায্য করবার জন্য। তাছাড়া বিভিন্ন সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালের ফোন নাম্বার বা কোথায় কোন লোকেশন আছে এটির জন্য উনি আমাদের এখানে ফোন করেন এবং আমরা চেষ্টা করি তাদেরকে সাহায্য করবার জন্য। আপনার একটা ফোন কলে আপনি সম্পূর্ণ টোল ফ্রি নাম্বার, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনি একজন MBBS ডাক্তারের সেবা পাচ্ছেন, এবং সেটা কিন্তু দিনরাত 24 ঘন্টা। ঢাকা শহর থেকে শুরু করে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল, এমনকি আপনার পাহাড়ি এলাকা রাঙামাটি থেকে বা বান্দরবন থেকেও কিন্তু অনেক ফোন আসে। একটা জায়গায় বসে এতগুলো মানুষের সাপোর্ট হিসেবে আমরা কাজ করছি বা তাদেরকে সাপোর্ট দিতে পারছি মানসিকভাবে, আবার ওভার ফোনে তাদেরকে ট্রিটমেন্ট চিকিৎসা দিতে পারছি, এটা আসলে আমাদের ডাক্তার হিসেবে বলেন বা মানুষ হিসেবে বলেন অনেক বড় একটা অর্জন। ডিজিটাল ব্যবস্থার কারণে চিকিৎসা ব্যবস্থাটাও কার্যকরী এবং সচল ছিল এই করোনার মধ্যেও। অনলাইন অথবা টেলিফোনের মাধ্যমে চিকিৎসাও রোগী এবং চিকিৎসকের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, এবং চিকিৎসকদের কাছে রোগীরা আস্থা পেয়েছেন, চিকিৎসকরাও আস্থার সাথে রোগীকে পরামর্শ দিতে পেরেছেন। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। জাতীয় জরুরি সেবা 999 থেকে বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি স্যার? সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ জাতীয় জরুরি সেবা 999। বিপদ আপদ কিংবা যে কোনো জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের কাছে পরম ভরসার জায়গা করে নিয়েছে এই সেবাটি। ডোমেস্টিক ভায়োলেন্সের কলগুলো আসে, আগুনের কল আছে, রোড অ্যাক্সিডেন্টের কল আছে, প্লাস এই যে কিছুদিন আগে যে ভাড়া সংক্রান্ত বিষয়টা ছিল, ভাড়া সংক্রান্ত বিষয়টা নিয়ে অনেক কল এসেছে। আমরা এখানে কোনো ভেদাভেদ না করে যিনি কল করে থাকেন তাকে আমরা স্যার বা ম্যাডাম সম্বোধন করে তাকে বলি, এবং আমরা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেটা ফলো করার চেষ্টা করি। অফিসার গিয়েছে এবং কতক্ষণে গিয়ে পৌঁছেছে এবং গিয়ে কী সার্ভিস দিয়েছে, এবং এর পরবর্তীতে আমরা যিনি কল করেছিলেন তাকেও আমরা ফোন করি যে তিনি সার্ভিস পেয়ে সন্তুষ্ট কিনা। সব কিছু মিলে দেখা যাচ্ছে যে জনগণের একটা আস্থার জায়গায় পরিণত হয়ে গেছে 999। একইভাবে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দ্রুততম সময়ে পাওয়ার জন্য রয়েছে তথ্য বাতায়ন। bangladesh.gov.bd সাইটে ঢুকে কিংবা 333 নম্বরে ফোন করে এই সেবা নেওয়া যায়। 51,000-এরও বেশি সরকারি অফিসের তথ্য, 33,000-এর বেশি ওয়েবসাইট এবং 90 লাখের বেশি তথ্য সংরক্ষিত আছে বিশ্বের বৃহত্তম সরকারি পোর্টালটিতে। শুধু নাগরিক সেবা নয়, শিক্ষা ব্যবস্থাও বদলে গেছে প্রযুক্তির ছোঁয়ায়। বিশেষ করে মহামারীর ভয়াবহ সময়ে শিক্ষা ব্যবস্থাকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে অনলাইন ক্লাস, এমন মতামত কারো কারো। বাংলাদেশে প্রথম আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। এই অনলাইন ক্লাস যদি না করতাম তাহলে আজ 2-1.5 বছর পরে দেখতাম অনেক বাচ্চা, অনেক শিশুই ঝরে পড়েছে। ভবিষ্যতে যখন উচ্চশিক্ষা করবে বা কোনো কোর্স করবে বিদেশে, তখন তাদের এই অনলাইন অভিজ্ঞতাটা দারুণ কাজে লাগবে। কম ইন্টারনেট খরচ লাগে, এই ধরনের একটা সফটওয়্যার যদি তৈরি করা যায় তাহলে আমার মনে হয় খুব বেশি ভালো হয়। সময়ের সাথে সাথে নতুন নতুন আরও সেবা অনলাইনের মাধ্যমে মানুষের জন্য সহজলভ্য হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। 18 দিন পর আবারও করোনায় মৃত্যু শূন্য। এর আগে 20 নভেম্বর এবং গত বছর 3রা এপ্রিল করোনায় কোনো মৃত্যু দেখেনি দেশ। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা শনাক্তের পর থেকে এই পর্যন্ত মোট 28,016 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার 1.77%। নতুন শনাক্ত হয়েছেন 262 জন। এ পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা 15,78,550 জন। নতুন সুস্থ হয়েছেন 287 জন। সুস্থতার হার 97.78। 24 ঘন্টায় শনাক্ত রোগীর হার 1.22%। মোট শনাক্তের হার শতকরা 14.27%।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজ প্রয়োগের অ্যাপ আপডেট ও তালিকা তৈরির কাজ শীঘ্রই শেষ হবে। এরপরে শুরু হবে বুস্টার ডোজ প্রয়োগ। সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে আসার পর কোভিড আক্রান্ত খেলোয়াড়দের পরীক্ষা নিরীক্ষা চলছে। তাদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পেলে জানানো হবে। জানাতে হবে যে তারা জানি রেগুলার চোখ দেখা চেকআপ। আমি বলবো যে মহাপরিচালক হিসেবে যতদিন ইতিমধ্যে আমি নির্দেশনাও দিয়েছি যে বুস্টার ডোজ দেওয়ার জন্য যে অ্যাপস আপডেট করতে লাগে, যে লিস্টিং করতে লাগে, সেই কাজগুলো চলছে। কাজগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে আশা করি, তারপরে বুস্টার ডোজ শুরু হয়ে যাবে। পুলিশি বাধায় গণভবনে স্মারকলিপি দিতে যেতে পারেননি নিরাপদ সড়ক আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে জড়ো হন তারা। গণপরিবহনে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন জারি, নিরাপদ সড়ক সহ 6 দফা দাবি আদায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশ তাদের নীলক্ষেত মোড়ে আটকে দেয়। এক পর্যায়ে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা। এ সময় আজিমপুর থেকে নিউ মার্কেট মুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান করে আগামী 19 ডিসেম্বর স্মারকলিপি প্রদানের নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। তারিখ রবিবার সকাল 11টায় আমরা নীলক্ষেত থেকে গণভবনে আমাদের একই দাবিতে এই স্মারকলিপিটা আমরা জাস্ট দেব। যেহেতু আমাদেরকে ওনারা স্পষ্টই বলে দিয়েছে যে আপনারা আজকে না, শুধু কালকে পরশুও না, 16 তারিখের আগে আপনারা যেতে পারবেন না। খুলনায় মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগে ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস.এম. ফজলুর রহমান জানান, বুধবার রাতে ডিবির এসআই জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে খুলনা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। তার ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠানো হবে, তবে রিপোর্ট আসতে প্রায় 1-1.5 মাস সময় লাগতে পারে। বুধবার ভুক্তভোগী ওই নারী অসুস্থ মেয়েকে ডাক্তার দেখাতে খুলনা যান। সেখানে একটি হোটেলে মেয়েকে নিয়ে রাতে থাকা অবস্থায় মধ্যরাতে ওই রুমে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ডিবির সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর। পরে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেকার আল আমিনের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে মহানগরীর সাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় এসআই ইফতেকার আল আমিনকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, এসআই ইফতেকার আল আমিন ডিউটি শেষে বিকেলে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। তখন তার স্ত্রী এই ঘটনা ঘটান। ঘটনার পর আটক করা হয়েছে তার স্ত্রীকে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের। চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ডাকাতির পর এক পরিবারের 4 নারীকে ধর্ষণের ঘটনায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 6-এর বিচারক মঈনুদ্দিন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে মিজান মাতব্বর, আবু সামা, মহিদুল ইসলাম, জহিরুল ইসলাম ও ইলিয়াস শেখ। ঘটনায় সম্পৃক্ততা না পাওয়ায় আসামি আব্দুল হান্নানকে খালাস দেওয়া হয়েছে। 2017 সালের 12 ডিসেম্বর রাতে কর্ণফুলীর বড় উঠান এলাকায় এক প্রবাসীর বাড়িতে হানা দেয় ডাকাত দল। ওই সময় মালামাল লুটের পর ঘরে থাকা 4 নারীকে ধর্ষণ করে তারা। সংবাদকর্মীরা প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ায় দেশে খুব একটা মানসম্মত অনুসন্ধানের রিপোর্ট দেখা যায় না। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকারুজ্জামান বলেন, প্রতিবন্ধকতা থাকলেও দেশে অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যেতে হবে। অনেক গণমাধ্যম ভালো মানের রিপোর্ট করছে বলেও মন্তব্য করেন তিনি। তবে প্রাতিষ্ঠানিক নানা প্রতিবন্ধকতায় সকল গণমাধ্যম উচ্চ মানসম্পন্ন অনুসন্ধানী প্রতিবেদন করতে আগ্রহী হয় না। অনুষ্ঠানে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য টেলিভিশন, জাতীয় পত্রিকা, অনলাইন সংবাদ মাধ্যম ও স্থানীয় সংবাদ মাধ্যম ক্যাটাগরিতে সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয়।
চলতি অর্থবছর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্যমাত্রা অর্জনের খুব কাছাকাছি থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। তিনি জানান, গত বছর নভেম্বরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে প্রায় 15%। অর্থবছরের বাকি মাসগুলোতেও আদায়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভ্যাট দিবস নিয়ে রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন এনবিআর চেয়ারম্যান। কাল শুক্রবার শুরু হবে 7 দিনব্যাপী ভ্যাট দিবস অনুষ্ঠানে এনবিআর এর চেয়ারম্যান আরও বলেন, সবাই কর ফাঁকি দিতে চায়, তাই এনবিআর এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর ফাঁকি রোধ করা। কর ফাঁকি দিয়েও ইচ্ছে করে আদালতে যাওয়ার প্রবণতা আছে অনেকের মধ্যে। এতে সাথে সাথে টাকা না দিয়ে সময়ক্ষেপণ করা যায় বলে মন্তব্য করেন এনবিআর এর চেয়ারম্যান। গত বছরের রাজস্ব আহরণের সাথে এই বছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 15%। এই গ্রোথের ধারাটা যদি নিচের দিকে না নামিয়ে ধরে রাখা এবং আমরা যদি গ্রোথটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা আশা করি যে বছর শেষে আমাদের যে টার্গেট 3,30,000, আমরা এই টার্গেটের খুবই কাছাকাছি থাকব, অথবা সরকারের জন্য একটা কমফোর্টেবল রাজস্ব আহরণের ফিগার আমরা দিতে পারবো। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর স্বামীবাগের একটি বাড়ি থেকে 5 জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্দেহজনক হিসেবে স্বামীবাগের 59 নম্বর মিতালি স্কুল গলির একটি বাড়ি ঘিরে ফেলে র্যাব 3-এর একটি দল। এরপর সন্ধ্যায় ওই বাসায় অভিযান চালিয়ে 5 জনকে আটক করা হয়। র্যাব জানায়, তারা রাষ্ট্রবিরোধী চক্রান্তে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়াও নাশকতার পরিকল্পনাও ছিল তাদের। এই বিষয়ে তাৎক্ষণিক আর কিছুই জানানো হয়নি। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সম্মানিত উপস্থিতি, 12 ডিসেম্বর দেশব্যাপী জেলা, উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপন হবে ডিজিটাল বাংলাদেশ দিবস। দিবসটি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে বলে জানায় আয়োজক কমিটি। এছাড়া কেন্দ্রীয়ভাবে অনলাইন কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কিডনি ফাউন্ডেশনের 13তম বাৎসরিক বৈজ্ঞানিক সম্মেলন হয়েছে। সম্মেলনে অংশ নেবেন দেশ বিদেশের খ্যাতনামা কিডনি ও ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞরা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় বক্তারা বলেন, দেশে কিডনি ডায়ালাইসিস এবং কিডনি সংযোজন দুটোর চিকিৎসাই ব্যয়বহুল। চিকিৎসা দুটির খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকারি পর্যায়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। কক্সবাজার শহরে হাসপাতাল সড়ক থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। রাতে স্থানীয় ন্যাশনাল মেডিকেল সেন্টারে ওই ডাক্তারের চেম্বার থেকে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে রোগীর সাথে প্রতারণার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আটককৃত ডাক্তার দীপঙ্কর বিনোদ শর্মা প্রকাশ মহেশখালীর বাসিন্দা। র্যাব 15 কক্সবাজার এর উপ অধিনায়ক তানবীর হাসান জানান, আটককৃত ডাক্তারের কাছে নেই প্রাতিষ্ঠানিক কোনো সনদপত্র। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাতেই কানাডা ছুটছেন ডাক্তার মুরাদ, যেখানে ইচ্ছা যেতে পারেন। কাল পরশু দলে ও সংসদে ভাগ্য নির্ধারণ, জানিয়েছেন স্বরাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রী। ঘুরে বেড়ায় দুর্বৃত্তরা, চিকিৎসার্থে বিদেশ যেতে বাধা দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীকে। ক্ষোভ বিএনপি, মানবতার নামে প্রহসনের অভিযোগ। বিএনপির এমপি হারুনের 5 বছরের সাজা বহাল। প্রধানমন্ত্রীকে কটূক্তির জন্য বিচার হবে আলালেরও, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সবার আগে দুদকের দুর্নীতিবাজদের ধরতে বললেন রাষ্ট্রপতি। তদন্তে দীর্ঘসূত্রি তাকে দুষলেন চেয়ারম্যান। উচ্চ শিক্ষিতদের অর্থমোহে হতাশ প্রধান বিচারপতি। বেগম রোকেয়ার অনেক স্বপ্নই বাস্তবায়ন করেছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি বিভাগে বিকেএসপি প্রতিষ্ঠার আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এর আগে 12টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।